সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের আমি বলছি নিয়মিত পাঠ দেবো। তো অনিচ্ছা সত্ত্বেও গত পরশু আমি পাঠটা দিতে পারি নাই, ওই সমস্যা হয়ে গেছিলো। যাই হোক, আমি আজকে গতকাল অবধি পাঠ দিয়েছি, আজকেও দিয়ে দিলাম। আশা করি তোমরা নিয়মিত পাঠ দেখবা। কিন্তু আমি দেখতে পাইতেছি তোমরা মানে একসাথে সবাই পাঠ দেখো না, হয়তো আস্তে আস্তে দেখতেছো। জানি না পাঠটা হয়তো সবার কাছে একসাথে পৌঁছে কিনা। তবে আমি আপনাদেরকে যারা অভিভাবকরা বা ছাত্রছাত্রীরা যাদের প্রতি আমার একটা বিশেষ আবেদন, যদি আপনারা কেউ নতুন যদি কেউ ওই পাঠটা দেখে থাকেন, তাহলে আমার চ্যানেলের যদি সমস্ত পার্টগুলি দেখতে চান, আমার চ্যানেলের নাম হলো প্রাইমারি এডুকেশন অফ রঞ্জন। তা প্রাইমারি এডুকেশন অফ লিখলে নিচে সার্চ, মানে নিচে বা একটু কম লিখলে অনেক সময় নিচে দেখবেন প্রাইমারি এডুকেশন অফ রঞ্জন এসে যায়। তখন ওটার মধ্যে ক্লিক করলে আমার একটা ছবি সম্বলিত আমার চ্যানেলটা আসবে। তখন ওই ছবিতে আবার ক্লিক করলে আমার সমস্ত ক্লাসের পার্টগুলি পাওয়া যায়। তা আপনারা যদি কেউ নতুন আমার চ্যানেলটা যদি আপনার অভিভাবক হিসাবে যদি আপনার সন্তানকে আপনার নিয়মিত যদি আমার পাঠগুলি দেখাতে চান, তো ওইভাবে একটু সার্চ করে আনবেন। আর আমার চ্যানেলটা দয়া করে আপনারা সাবস্ক্রাইব করবেন। তাহলে আমি আজকেও তোমাদেরকে আমি পাঠ দিয়েছিলাম। আমরা কি পাঠ দিয়েছিলাম? আমরা লসাগু শিখেছিলাম গত পাঠে। ইউক্লিডীয় পরীক্ষাও দেখাই দিছি, উৎপাদকের সাহায্য লসাগু আমি দেখাই দিছি, এবং লসাগু এবং গসাগুর মান কি এবং সেটা মনে রাখা পদ্ধতিটা আমি আপনাদের শিখিয়ে দিছি। তা আমাদের আজকে আমরা 29 পাতায় যাব। দেখে আমরা 29 পাতায় আমাদের বইয়ের অঙ্ক কি আছে, আমরা একটু বইটা দেখি এবং বই ভাবে আমি এবার এখানে একটি উদাহরণ অঙ্ক আছে, দেখো। কিছু টাইলস আছে যার প্রত্যেকটি দৈর্ঘ্য 8 সেন্টিমিটার এবং প্রস্থ 6 সেন্টিমিটার। আমরা টাইলসগুলো মেঝেতে বসিয়ে একটি বর্গক্ষেত্র বানাতে চাই। সবচেয়ে ছোট বর্গক্ষেত্রটির এক বাহু দৈর্ঘ্য নির্ণয় করি। তারপরে সবচেয়ে ছোট বর্গক্ষেত্রের এক বাহু দৈর্ঘ্য কত সেন্টিমিটার? সবচেয়ে ছোট বর্গক্ষেত্র বানানোর জন্য কয়টি টাইলস প্রয়োজন? আকারের দিক থেকে দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গক্ষেত্র বানানোর জন্য কয়টি টাইলস প্রয়োজন? আমরা এই অঙ্কটা বুঝাই, পরে আমরা এই অঙ্কটা বুঝাবো। আমরা এখন এই অঙ্কটা বইয়ের মধ্যে কিছু, যেহেতু উদাহরণ অঙ্ক, সেটা উদাহরণে আমাদের কিছু দিয়ে দিছে কীভাবে করতে হবে। যার জন্য আমি এখন এই অঙ্কটা আমি খাতায় উঠাই নিছি। খাতায় উঠাই না নিলে আমি এই অঙ্কটা বোর্ডে করতে গেলে আমার অনেক সময় চলে যাবে, এই জন্য আমি খাতায় উঠাই নিছি। আজকে আমি খাতায় তোমাদের বুঝাই দিতেছি। দেখো, এখন আমরা টাইলসগুলো বসাই, তখন দৈর্ঘ্য এবং প্রস্থ কীভাবে পরিবর্তন তা পর্যবেক্ষণ করি। এটা বইয়ের মধ্যে লেখা আছে। আমরা টাইলসগুলো বসাই, তখন দৈর্ঘ্য এবং প্রস্থ কীভাবে পরিবর্তন তা পর্যবেক্ষণ করি। এখানে টাইলসের সংখ্যা আমরা 1 2 3 4 5 6 7 8 আকারে লিখে নিলাম, যে 1টাও 2 3 4 তারপর 8 9 10 এভাবে বসানো যায়। তারপরে ওটা অত প্রয়োজন নাই। এখন দৈর্ঘ্য আমরা সেন্টিমিটার, যেহেতু এখানে বলছো সেন্টিমিটারে, তাই দৈর্ঘ্যটা সেন্টিমিটার, প্রস্থ আমাদের সেন্টিমিটার। দৈর্ঘ্য আমরা যদি এখন 8 যদি 8 এবং 6 তো আমরা গুণিতক বাই করতে হইব, তাই না? গুণিতক বাই করে আমরা লসাগু বাই করি। এটা আমাদের এই উৎপাদকের সাহায্যে লসাগু করতে হবে, নাহলে আমরা অঙ্কটা করতে পারবো না। তার দৈর্ঘ্য সেন্টিমিটার, এখানে প্রথম হলো 8, 8 গুণিতক 8, তারপর 8 দ্বিগুণে 16, তারপর 3 8 24, তারপর 4 8 32, 5 8 40, 6 8 48, 7 8 56, 8 8 64। আমরা জানি 1 1 2 3 4 5 6 এইভাবে গুণ করে আমরা উৎপাদক পাই। তারপর আবার 6 গুণিতক কি? 6 6 কে 6, 6 2 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7 42, 6 8 48। তাহলে এখন সবচেয়ে ছোট বর্গক্ষেত্রে এক বাহু দৈর্ঘ্য 24 সেন্টিমিটার হবে। কারণ আমাদের এখানে দেখা যাচ্ছে যে আমাদের এইগুলা কখন আমার সর্বনিম্ন বনলো, 24-এ আমার
সর্বনিম্ন বনে গেছে, তাই না? আমার এর আগে কিন্তু বনে না, তাই দুই দিকের যখন সর্বনিম্ন বনবে সেটাই তো আমরা লসাগু করি। অর্থাৎ সবচেয়ে ছোট এখানে সবচেয়ে ছোট বর্গক্ষেত্রটির এক বাহু দৈর্ঘ্য 24 সেন্টিমিটার। সবচেয়ে ছোট বর্গক্ষেত্রটি এক বাহু দৈর্ঘ্য তাহলে 24 সেন্টিমিটার। তারপর দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর, এখন দৈর্ঘ্যে আমাদের টাইলস লাগছে কয়টা? দৈর্ঘ্য এবং টাইলসের সংখ্যা আমি একটু এখানে করে নিই। দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর টাইলসের সংখ্যা, হ্যাঁ, 3 এবং 4। তাহলে দৈর্ঘ্য টাইলস লাগছে 3 নম্বরে গিয়ে 3টা টাইলস লাগছে না দৈর্ঘ্যে? 8, 16, 24, 24-এ গিয়ে আমরা টাইলসটা বাই করতে পারছি 24। আর প্রস্থে গিয়ে আমরা টাইলস পাইছি কয়টা? 1, 2, 3, 4। 4 নম্বর ঘরে গিয়ে আমরা পাইছি, তাই না? তাই দৈর্ঘ্য পুস্তক বরাবর টাইলসের সংখ্যা যথাক্রমে 3 এবং 4 হলে, তাই দৈর্ঘ্য হলো 3, যথাক্রমে আমরা যেটা আগে বলি সেটা আগে হয়, পরেরটা পরে হয়। যথাক্রমে আমি মানে যথাক্রমে এটা আগে বলছি না, দৈর্ঘ্য আগে বলছি, প্রস্থ পরে বলছি। তাহলে যথাক্রমে আগে হবে 3, তারপর হবে 4। দৈর্ঘ্য প্রস্থ নিয়মটা আমি এর আগে একদিন শিখাইছি। যেমন মনে করো রহিম এবং করিম যথাক্রমে 5 এবং 10 টাকা পায়, তা রহিম পাইব 5 টাকা, করিম পাইব 10 টাকা। কিংবা রহিম এবং করিম যথাক্রমে 10 এবং 15 টাকা পায়, তা রহিম পাইব 10 টাকা, করিম পাইল 15 টাকা, এইভাবে। তাহলে আগে যেটা বলবে সেটা, তা যথাক্রমে 3 এবং 4 হলে তো 3 এটা 4, তাই হ্যাঁ 3 এবং 4 হলে 8 এবং 6-এর সবচেয়ে ছোট সাধারণ গুণিতক আমরা পাইলাম 6। হ্যাঁ, 8 এবং 6-এর সাধারণ গুণিতক পাইছি আমরা, হ্যাঁ, সব ছোটো সাধারণ গুণিতক পাইছি আমরা। তাহলে 8 এবং 6-এর সবচেয়ে ছোটো সাধারণ গুণিতক হয়েছে আমাদের 24 হয়েছে, অর্থাৎ 24 লসাগু করছি না আমরা। সুতরাং সবচেয়ে ছোট বর্গক্ষেত্র বানানোর জন্য টাইলসের সংখ্যা হবে, এই যে 3-এ গেছে দৈর্ঘ্য আর প্রস্থ গেছে 4টা টাইলস লাগছে, তা 3 আর 4-এর গুণফল, অর্থাৎ 3 4 12টা টাইলস হইলে আমরা সবচেয়ে ছোট বর্গ বানানোর জন্য 12টি টাইলস প্রয়োজন হবে। তাহলে উত্তর 12টি। তার সবচেয়ে 24টি টাইলস লাগলে আমরা সবচেয়ে মানে এই যে এখানে বলছে না যে সবচেয়ে ছোট বর্গ বানানোর জন্য কয়টি টাইলস বলতে, সবচেয়ে ছোট বর্গক্ষেত্র বানানোর জন্য আমাদের এই যে 3 4 12টি টাইলস লাগবে। আর 2 নম্বরে বলছে আকারের দিক থেকে দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গক্ষেত্র বানানোর জন্য কয়টি টাইলস প্রয়োজন? তাহলে আকারের দিক থেকে দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গক্ষেত্র বা দৈর্ঘ্য হইল 6 এবং 8। যেমন এখানে আমরা দ্বিতীয়তম আমার কোথায় গিয়া বলছে, আমাদের 48-এ গিয়া বলছে না, যে 48 বলছে। দ্বিতীয় তো বলছে এখানে কয়টা লাগছে দৈর্ঘ্যতে? 1 2 3 4 5 6 নম্বর কলামে গিয়া আমাদের দৈর্ঘ্যতে হয়েছে। আর এটা প্রস্তুতে গেছে আমাদের কয়টা লাগছে টাইলস? 1 2 3 4 5 6 7 8, 8-এ গিয়ে হয়েছে। তাহলে এটাই বলছি আমরা, সবচেয়ে হ্যাঁ আকারের দিক থেকে দ্বিতীয় ক্ষুদ্র বর্গক্ষেত্র বাহুর দৈর্ঘ্য হলো 6 পূরণ 8 48, মানে লসাগু ওই হিসাবে লসাগু 48। তাই টাইলসের সংখ্যাও 6টা 48টাই লাগবে। ওই যেমন 3 আর 4-এর কলামে গিয়ে হয়েছিল, তাই 3 আর 4 12 হয়েছিল। এটা এখানে গেছে হলো, এটা 3 4 5 6-এ গেছিলো, আর এটা আমার 8-এর কলামে গেছে। এমনি লসাগু 48 আর আমার টাইলসও এখানে 6টা 48টাই লাগবে। এগুলোটা একটু জটিল, আমার মনে হয় না এটা পরীক্ষা আসবে, তবে আমরা এটা বুঝাই দিলাম। তাই বুঝতে পারছো, প্রথমটা টাইলস লাগছিল 3টা আমি গেছে, এটা 4-এ 3 4 12টি। পরবর্তীতে আমরা 1 2 3 4 5 6 গেছে, আর 8-এ গেছে 1 2 3 4 8-এ গেছে। তাহলে 6টা 48টা দ্বিতীয় বৃহত্তম আমরা যদি বর্গক্ষেত্র তৈরি করতে যাই 48টি লাগবে। এই যে 6টা 48টি উত্তর। এই অঙ্কটা আমরা বুঝলাম, যাই এখন এই অঙ্কটা আমার মনে হয় না পরীক্ষা আসবে, তারপরে যেহেতু আছে আমি উদাহরণে বুঝাই দিলাম। এখন আমাদের আরেকটা অঙ্ক আমরা আজকে তাহলে আমরা খাতা কলমেই করাই দিই। এখানে আমার দ্বিতীয় নম্বর যে অঙ্কটা আছে, 2টি ঘন্টা আছে, একটি 12 মিনিট পর পর এবং অপরটি 5 মিনিট পর পর বাজে। যদি ঘন্টা দুটি একসাথে বিকেল 3টার সময় বাজে, পরবর্তীতে কখন পুনরায় একসাথে বাজবে? একটা ঘন্টা, 2টা ঘন্টা আছে, একটা 12 মিনিট পর পর বাজে, মানে আগে কিন্তু ঘন্টা বাজতো আর কি, তা অপরটা আবার 5 মিনিট পর পর বাজে। এখন যদি ঘন্টা দুটি একসাথে বিকাল 3টা বাজে, তার মানে একটা সময় আসে যখন 2টা ঘন্টা এক টাইমেই বাজে।
হ্যাঁ, তো তখন দেখা যায় যে 3টার সময় 100তে বাজছে। তো পরবর্তীতে আবার কখন পুনরায় 100তে বাজবে, এখন 12 এবং 5-এর, হ্যাঁ, 12 মিনিট এবং 5 মিনিটের লসাগুই হবে পরবর্তী সময়ে ঘন্টা দুটি একসঙ্গে বাজার সময়। মানে 12 এবং 6-এর যদি আমরা লসাগু বাই করতে পারি, 12 এবং 5-এর যদি আমরা লসাগু বাই করতে পারি, যে তাহলে পরবর্তী সময়ের যে ঘন্টাটা বাজবে সেই সময়টা আমরা বাই করতে পারি। তাহলে 12 আর 5-এর লসাগু আমরা বাই করি। তো 12 এবং 5 এটা আমরা ইকুয়াল পরীক্ষা করতে পারি। এই কথাটা লেখা দিলে ভালো হয় যে 12 মিনিট না লিখলে হয় এবং 5 মিনিট এর লসাগু করলেই পরবর্তীতে কতক্ষণ পর ঘন্টাগুলি একত্রে বাজবে পাওয়া যাবে। ঘন্টাগুলো একত্রে বাজবে তা পাওয়া যাবে। এখন আর তোমরা যদি এটা না লিখতে চাও, নাও লিখতে পারো, যদি তোমাদের জটিল মনে করে একটু লেখার দরকারও নাই। তাহলে 12 আর 15 আমরা লসাগু বাই করি, ইকুয়াল পরীক্ষা আমরা করে ফেলাই, তাহলে সহজ হবে। হ্যাঁ, তো 12 মিনিট আর 5 মিনিটের লসাগু যদি আমরা বাই করতে যাই, তো 12 আর 5 এমন কোনো সংখ্যা তো আমরা পাই না। হ্যাঁ, 5 আর 5-এর লসাগু হবে 12 পূরণ 5, 5 12 60, তো 60 মিনিট। 12 মিনিট এবং 12 মিনিট আছে, 12 মিনিট এবং 5 মিনিটের লসাগু হবে 5 12 60 মিনিট। তা 60 মিনিটে কত? 1 ঘন্টা না? 60 মিনিট সমান হইল 1 ঘন্টা। তো এটার আবার 60 ভাগ করলেও আমরা বুঝতে পারি 60 মিনিট, তাই 60 মিনিট 1 ঘন্টা বাইকে ফেলেছে, আর ভাগ দেওয়ার দরকার নেই। তাহলে 1 ঘন্টা পর আবার পুনরায় ঘন্টাগুলি বাজবে। তো বিকাল 3টায় তো একসাথে বাজছে। হ্যাঁ, আমরা জানি ঘন্টাগুলি, আচ্ছা নাহলে দেওয়া আছে ঘন্টা দুটি বিকেল 3টায় একসাথে বেজেছিল। বিকেল 3টায় একসাথে বেজেছিল। সুতরাং এরপর ঘন্টা দুটি একসাথে বাজবে এই 3টা প্লাস আরো 1 ঘন্টা, এতটায় 4টায়। উত্তর বিকেল 4টায় বাজবে, 4টায় একসাথে বাজবে। বিকেল একসাথে আবার 4টায় বাজবে, কারণ আবার 60 মিনিট পর ঘন্টাটি 15 একসাথে বাজবে। তাহলে আমরা কি পাইলাম, কটা বুঝাই দিই আবার। 15 মিনিট 25 মিনিটের লসাগু করলে পরবর্তীতে কখন ঘন্টাগুলি বাজবে আমরা পাবো। হ্যাঁ, আমি এখানেই লিখছি, এটা 12 মিনিট, এটা এখানে দরকার নাই। তাহলে আমরা এখানে আমরা লিখে দিচ্ছি, ওটা আবার লিখতে হয়েছে। 12 মিনিট এবং 5 মিনিটের লসাগু করলেই পরবর্তীতে কতক্ষণ পর ঘন্টাগুলো একত্রে বাজবে তা পাওয়া যাবে। 12 মিনিট এবং 5 মিনিটের লসাগু করলেই পরবর্তীতে কতক্ষণ পর ঘন্টাগুলো একত্রে বাজবে তা পাওয়া যাবে। ঘন্টা দুটো আর কি, ঘন্টা দুটো। হ্যাঁ, ঘন্টাগুলো বা ঘন্টা দুটো একই কথা। তবে আমরা 12 মিনিট এবং 5 মিনিট লসাগু করি। 12 আর 5-এর লসাগু হইতেছে, যেহেতু আমাদের এটা কোনো নাই, ইউক্লিডীয় প্রক্রিয়া যদি আমরা লসাগু করি তাহলে এখানে কোনো
বিভাজ্য সংখ্যা, দুইটা সংখ্যা বিভাজ্য হয় না, তাহলে 12 5 লসাগু হবে 12 × 5 60 মিনিট। 60 মিনিটের সময় হলো 1 ঘন্টা, 60 মিনিটে 1 ঘন্টা, তাহলে দেওয়া আছে যে ঘন্টা দুটি বিকেল 3টে একসাথে বেরিয়েছিল। তো সুতরাং এরপরে ঘন্টাগুলো একসাথে বাজবে, আরও 1 ঘন্টা লাগবে, কারণ 60 মিনিটে আমরা 1 ঘন্টা পেয়েছি। তো 3টা আরও 1 ঘন্টা, মানে 4টায় বাজবে, 4টায়। সুতরাং উত্তর বিকেল 4টে একসাথে বাজবে। তো ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। আর না বুঝলে একবার দেখবা, নিয়মিত পাঠ দেখবা, এটা আমার কামনা। সবাই ভালো থাকো।